নমস্কার, ওয়েলকাম টু ফিল্ড গসিপ। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টির মধ্যেই আমরা এমন একজনের কাছে চলে এসেছি যার কাছে আসলে বৃষ্টির দিনেও তার কাছে আসতে ভালো লাগবে, কারণ তিনি একজন লিরিসিস্ট, একজন মিউজিক কম্পোজার। আর বৃষ্টির দিনে গান শুনতে তো আমাদের সকলের ভালো লাগে। তো যিনি রয়েছেন আমাদের সঙ্গে, তার নাম রজত ঘোষ। অনেকেই চেনেন, টলিউডে অনেক কাজ করেছে, বলিউডেও অনেক মানুষের সঙ্গে কাজ করেছে, এবং টলিউডের একজন বিখ্যাত অভিনেতা বিশ্বনাথ দার খুব কাছের একজন মানুষ তিনি। তো তার সঙ্গে আজকে কথা বলবো। তার মিউজিক্যাল জার্নি খুব একটা সহজ ছিল না, অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক কিছু হারাতে হয়েছে, অনেক কিছু হারিয়ে তিনি আজকে সেই জায়গায় নিজেকে নিয়ে গেছেন। তো তার জার্নিটার ব্যাপারেও জানবো, এবং তার আগামী দিনে আর কি কি কাজ আসছে সেইগুলো আমরা আপনাদের জানাবো। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। ডিসিশন মেকিং ফর মুম্বাই ওয়াজ নট অ্যাট অল ইজি। আমার মনে হয় প্রত্যেককে তার স্ট্রাগলটাকে এনজয় করা উচিত, কারণ আলটিমেট উদ্দেশ্য যেটা সেটা মনে রাখা উচিত। প্রথম কাজ আসে আমার কাছে মধুকুঞ্জ আগরবাত্তি, যেটা জুহি চাওলা ম্যাম কাস্টিং ছিলেন। জিদ্দা বলতে গেলে জিদ্দা আমার কাছে একটা ইমোশন। আমি ছোট থেকে পাগল ফ্যান, কোন গান চলবে, কোন গানে কোথায় করলে কি হতে পারে। তো এটা মিউজিক্যালি জিদ্দা হ্যাজ আ লাইক সুপ্রিম পাওয়ার। বন্ধু আমার রসিয়া খাটের ওপর বসিয়া কি একখান গান বানাইছে। আমি হয়তো মানে ওই পিকচারাইজেশনটা নিজে ফিল করি একটা স্যাড সং লেখার জন্য, যেটা হয় তুমি ওই টাইমে নিজেই নিজে ব্রেকআপ হয়ে গেছে এই ফিলটা করে নিয়ে। শান্দা ডার্লিং ভীষণ, সবসময় সর্বদা হাসি মুখ, একটা পজিটিভিটি আছে। আমার মনে হয় মানুষের টেস্ট বদলানো উচিত, মানুষের আরো বেশি সোবার হওয়া উচিত, বোঝা উচিত কোনটা নোংরা জিনিস কোনটা ভালো জিনিসটা তুমি করতে চাইছো সেই জিনিসটাকে সময় দাও, আর সেই জিনিসটাকে সাধনা হিসাবে নাও। জাস্ট টাইম পাস করলে আমার মনে হয় সেটা থেকে অন্য কিছু বেছে নেওয়া ভালো। আমার কাছে একটা রিকোয়েস্ট, ভালো মিউজিক শোনো, ভালো গান শোনো, ভালো লিরিক্স শোনো। চারিদিকে অনেক কিছু ছড়িয়ে রয়েছে। তোমরা ইয়াং জেনারেশন, তোমরা শিক্ষিত ছেলে মেয়ে, তোমরা নোংরাটাকে কেন বেছে নেবে? ভালোটাকে বেছে নাও, ভালো থাকো। প্রথমেই আমাদের চ্যানেলে তোমাকে স্বাগত। কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তুমিও খুব ভালো আছো। আর প্রথমত অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে একটা ইন্ট্রো দেওয়ার জন্য, আর সবচেয়ে বেশি ধন্যবাদ এত বৃষ্টির মধ্যে আসার জন্য। আর একটা জিনিস খুব ভালো লাগছে, যেটা হচ্ছে মানে বৃষ্টিতে মানুষ গান শুনতে ভালোবাসে, তো দুটো মানে কোনোভাবে ম্যাচ করে গেছে আর কি। হ্যাঁ, অবভিয়াসলি বৃষ্টির দিনে গান, বৃষ্টির দিনে খিচুড়ি, বৃষ্টির দিনে বাঙালির ঘুম, একটা এগুলোর কম্বিনেশন হচ্ছে ফার্স্ট ক্লাস। তো আমি একদম রীতিমতো ভেতো বাঙালি আর কি, যার ফলে তো সেই জন্য আমার কাছে বৃষ্টি মানেই গান, বৃষ্টি মানেই খাওয়া, বৃষ্টি মানে ঘুম। আচ্ছা, তোমার কাজের প্রসঙ্গে বা তোমার লাইফ নিয়ে তো আসবে। বৃষ্টি মানে যখন গান বললে, কোনো গানের একটা লাইন কোনো বৃষ্টির দিনে ডেডিকেট করে যে কোনো একটা গানের লাইন হয়ে যায়, তারপর আমরা বাকি কথায় যাচ্ছি। বৃষ্টির দিনে এটা খুব গান আমার খুব ভালো লাগে, যেটা আমার খুব কাছের মানুষ বম্বেতে, শানদার গাওয়া এবং জিৎ গাঙ্গুলি তার কম্পোজিশন। এটা কোনে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। ও আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হয় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিম ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আজ মন ভাসাতে। এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী। আজ গাইতে ভালো লাগে, কেননা মনে এসেছে প্রেমের কাহিনী। আমি লাস্টে এটা গেয়ে বললাম না, কেননা গানের শেষে শেষে
কিছু কবিতাও আমার বলতে ভালো লাগে। মানে এই গানটার মধ্যে যে ছন্দ রয়েছে, গানটার মধ্যে যে ইমোশন রয়েছে, আই থিঙ্ক যারা অডিয়েন্স রয়েছে প্রত্যেকে কানেক্ট করতে পারবে। প্রত্যেকের এই গানের কথার সাথে আলাদা আলাদা স্মৃতি রয়েছে, প্রেমের স্মৃতি। সেরকম কি তোমারও কিছু রয়েছে নাকি তোমার স্মৃতি শুধু গানকে ঘিরেই? আমার বেশিরভাগ জিনিস, আমার বৃষ্টির মধ্যে যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে এই যে বললাম বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি। তো আমার বৃষ্টির দিনে ভালোবাসা গরম খিচুড়ি। আর আই মিন ড্রাইভ করতে খুব ভালোবাসি, তো বৃষ্টির মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি পড়বে আর ড্রাইভে যাওয়া, এটা একটা মজা আলাদা। আচ্ছা, এবার তোমার জার্নি প্রসঙ্গে আসি। তোমার এই যে মিউজিক্যাল কেরিয়ারটা তো খুব সহজ ছিল না, তোমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। তারপর তোমার বাবাও চলে যান, সেখান থেকে আবার কামব্যাক করা, আবার স্ট্রাগল করা, এই যে যাওয়া আসা, বারবার কামব্যাক করা, সেখানে টলিউডে হোক কিংবা বলিউডে গিয়েও যে দীর্ঘদিন তোমাকে স্ট্রাগল করা, তোমার বন্ধুর কাছে ছিলে, সেখানেও তোমার সেই জায়গাটা হয়নি, সেখানে তুমি বারবার ধাক্কা খেতে খেতে যে একটা জায়গা তৈরি করা, সে তো কতটা টাফ ছিল। এটা অনেক বড় একটা জার্নি, কিন্তু সেটা যদি একটু শর্টে বলো। জি, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের তার নিজের নিজের জার্নি থাকে, নিজের নিজের স্টোরি থাকে। যেরকম তুমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছো, বা তুমি আজকে এই যে চ্যানেলটা যেটা গসিপ ফিল্ড তুমি হোল্ড করছো, সেখানে ইন্টারভিউ করছো, এই জায়গায় অব্দি আসতেও তোমাকে কিছু না কিছু বেরোতে হয়েছে। তো আমাকেও সেরকম অনেক কিছু ফেস করতে হয়েছে বম্বেতে যাওয়া, স্পেশালি তখন যখন বাবা মারা গেছে, তারপর যখন যেখানে আমি একমাত্র ছেলে বাড়ি। তো সুতরাং ডিসিশন মেকিং ফর মুম্বাই ওয়াজ নট অ্যাট অল ইজি। তারপর মুম্বাইতে একটা অচেনা একটা শহর, সেখানে যাওয়া শুধুমাত্র একটা পরিচিত বন্ধুর সোর্সে, তারপর সেখানে গিয়ে কাজের চেষ্টা করা, তার সাথে স্ট্রাগল করা, থাকার সমস্যা ছিল, খাওয়ার সমস্যা ছিল, অনেক কিছুই ছিল। আর আগে টিভিতে দেখতাম কি মুম্বাই কি বস্তি মে বহুত সারি মস্তি হতি है, मतलब কথায় কথায় শুনেছিলাম একটা কথা, মানে আমরা যেটাকে বলি না যে হোয়াট টু সে, লাইক কথার কথা আর কি। তো দেন লাইক মুম্বাইতে বস্তি লাইফ নট অ্যাট অল ইজি। মানে আমি মুম্বাইয়ের বস্তিতে প্রায় 3 বছর 4 বছর ওখানে পুরো বস্তি এলাকাতে থেকেছি। এমন হয়েছে যে আজকে আমরা ইন্টারভিউ করছি বৃষ্টির দিনে বসে, এমন হয়েছে যে বৃষ্টির দিনে ঘরে জল ঢুকে যেত, আমাদেরকে জল বালতি কেটে কেটে বার করতে হতো। সেটা গেছে। তো মানে অবভিয়াসলি দিনগুলো মনে পড়ে, বাট আই এনজয়। আমার মনে হয় প্রত্যেককে তার স্ট্রাগলটাকে এনজয় করা উচিত, কারণ আলটিমেট উদ্দেশ্য যেটা সেটা মনে রাখা উচিত। হ্যাঁ, তো আমি সেই দিনগুলোতে যখন আমার এমন হয়েছে যে আমি 30 টাকায় দিন কাটাতাম, আমার মাসের হিসেব থাকতো, তো আমি 30 টাকায় একটা দিন কাটাবো মুম্বাই শহরে, যেটা বড্ড ডিফিকাল্ট। 30 টাকা দিন কাটানো মানে এটা ভাবনারও অতীত, মানে কেউ ভাবতেও পারে, কারণ আমার কাছে সেটা পসিবল ছিল না। আমার কাছে সেই প্রত্যেকদিন 100 টাকা খরচা করাটা লাক্সারি ছিল সেই সময়, যেটা আমার পক্ষে সম্ভব ছিল না। কারণ আমি খুব একটা সাধারণ চাকরি করতাম, শুরুর দিকে গিয়ে একটা কল সেন্টারে চাকরি করি, সার্ভিস সেন্টারে চাকরি করি, সেটা করে 8টা 5টা ডিউটি করতাম। 8টা 5টা ডিউটি করার পরে গিয়ে ব্যাগের মধ্যে আমার একটা পিঠে ব্যাগ থাকতো, আমি ওটাকে আলমারি বলতাম, কেননা পিঠের ব্যাগের মধ্যেই আমার ব্রাশ, মাজন, মানে টাওয়েল, তারপরে হচ্ছে শ্যাম্পু, একটা ভালো ড্রেস সবসময় থাকতো। আফটার ডিউটি ওটা পরে পারফিউম মেখে সোজা চলে যেতাম এই স্টুডিও, এই প্রডিউসার, সেই প্রডিউসার, ওই ডিরেক্টর। এটা করতে করতে চলতো। তো একটু টাইম, লাইক সবার সবকিছু তো ইজি হয় না। তো আমার লেগেছিল প্রায় 2.5-3 বছর এভাবে বম্বেতে চলেছে। তারপর প্রথম কাজ আসে আমার কাছে মধুকুঞ্জ আগরবাতি, যেটা জুহি চাওলা ম্যাম কাস্টিং ছিলেন, আর এখনো ওটা ন্যাশনাল টিভিতে টেলিকাস্ট হয়। তো মধুকুঞ্জ আগরবাতি, একটা মধুকুঞ্জ ধূপকাঠি যে অ্যাডটা, সেটার কাজ আসে আমার কাছে, 30 সেকেন্ডের একটা অ্যাডের কাজ করলাম। আমি বিনা এক্সপেকটেশনেই করেছিলাম। তারপরে প্রথমে তো মানে একটা কাজই তোমার হয় না যে মানে একটা কিকের দরকার পড়ে, যে সেইটাই তার লাইফের একটা মোড় ঘুরিয়ে দেয়, সেটা কি তোমার সেইটাই ছিল নাকি তারপরেও স্ট্রাগলটা একটু কমেছিল সেটা করার পর? না, বলতে গেলে স্ট্রাগলটা বরাবরই স্ট্রাগল, এক একটা পর্যায়ে এক এক রকমের থাকে। তো তখন একটা ভাবতাম যে কিভাবে একটা চান্স পাবো, কিভাবে একটা সুযোগ পাবো। হ্যাঁ, মানে উপরওয়ালার আশীর্বাদে, গুরুজনের আশীর্বাদে পেলাম। তারপরে ওটা যখন পেলাম, তারপরে দেখলাম কি ওই একটা করার জন্য একটা পেমেন্ট পেলাম। আচ্ছা, টাকাও পাওয়া যায়। মানে গেছি তো কাজ করতে, কিন্তু এরকম ছিল না যে এই কাজটা করলে আবার এত টাকা দেবে। আরে যে ছেলেটা 30 টাকা
পার ডে খরচা করে, হঠাৎ করে একটা 40,000 টাকার চেক পেলে তার কাছে মানে একটু অন্যরকম ফিলিংস। তো 40,000 টাকাও পাওয়া যায়। তো তারপরে আস্তে আস্তে মিউজিকটা আরও এনহ্যান্স করতে থাকলাম, আরও প্রডিউসারের কাছে যেতে থাকলাম। সুতরাং একটা 40,000 টাকা চেক পাওয়া, তো সেখান থেকে একটা মোটিভেশন তো অবভিয়াসলি কাজ করেছিল, কারণ এক্সপেক্ট করিনি যে কাজ পাবো তার সাথে টাকাও পাবো। তো বেশ ভালো ছিল। তারপর আস্তে আস্তে বিভিন্ন প্রোডাকশনে গান শোনানো, বিভিন্ন প্রডিউসারের সাথে মিট করা। আমার মনে হয় সবটা ভগবানের প্ল্যান থাকে, কেননা কীভাবে কোত্থেকে একটা নতুন শহরে গেলাম, এত মানুষের কন্ট্যাক্ট হয়ে গেল, এত বড় বড় মানুষ যাদের ছোট থেকে ফ্যান ছিলাম তাদের সাথে ওঠা বসা করা, কাজ করা। তো অবভিয়াসলি আমার মনে হয় সবটাই প্রাপ্তি। আমার মানে আক্ষেপ করার কোনো জায়গা নেই, আমি আক্ষেপ করি না। আচ্ছা, তুমি তো অরিজিৎ সিং এর কনসার্টে দেখবে বলে তুমি জলের বোতলও বিক্রি করেছো। তো একটা ইন্টারভিউতে আমি পড়ছিলাম আর কি, সেখানে তোমার মানে খুব মানে ভেতর থেকে এটা একজন মিউজিশিয়ান বা যে নিজে একজন সিঙ্গার হতে চায়, মানে গানের জগতে আসতে চায়, সে এরকম কাজটা করছে, কিন্তু তোমার যে একটা ইচ্ছে ছিল সেটা কষ্ট করলো বা সেই যন্ত্রণাটা সহ্য করলো, সেই জায়গাটায় তো তুমি যেতে পেরেছিলে। ওকে, তো আমি আই সিরিয়াসলি ফরগট, বাট মনে পড়লো তুমি মনে করাতে, কারণ হ্যাঁ বেশ ইন্টারেস্টিং ছিল দিনটা। বম্বেতে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে অরিজিৎ সিং এর কনসার্ট ছিল। আর সেই সময় যেটা বললাম যে আই ওয়াজ স্ট্রাগলিং কমপ্লিটলি, তো ওই টাইমে 3,500-4,000 টাকার টিকিট অ্যাফোর্ড করে শোতে যাওয়া ওয়াজ নেক্সট ইম্পসিবল। তো আমার কাছে যেটা মনে হয়েছিল যে অন্য কোনো উপায় কি হতে পারে। তো তারপরে ওখানে গেলাম, ওখানে গিয়ে দেখলাম বিভিন্ন কাউন্টারে হয় না, যারা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম বিক্রি করছে স্টেডিয়ামের বাইরে। আমি তারপর দেখলাম বেশ কয়েকজন হকারও যাচ্ছে। একটা হকারকে বললাম যে ভাই আপ ক্যাসে যা রে, কি করে যাচ্ছ, মানে কি আমি কিভাবে যেতে পারি, আমি এই জলটা বিক্রি করলে কি ভেতরে ঢুকতে পারবো, মানে কীরকম ভাবে হতে পারে। তো দেন হি সেড, হ্যাঁ তোমাকে এই যে জল আছে 10 টাকার বোতল, তুমি ভিতরে গিয়ে তোমাকে 20 টাকা করে বিক্রি করতে হবে, কেননা যে ওনার যে আমাকে জল দিচ্ছে, ট্রে দেবে, তাকে আমাকে 15 টাকা করে ফেরত দিতে হবে, 5 টাকা করে যেটা করবো, যত বিক্রি করবো, দ্যাট ইজ মাই আর্নিং অর মাই ইনকাম। তো বললাম ওকে ফাইন। তো এরকম একটা বড় ট্রে দিল, যেগুলো তো এখন থামস আপের কাচের বোতলগুলো রাখা থাকে, ওরকম একটা ওরকম প্লাস্টিকের ট্রের মধ্যে বিসলারির এরকম 20টা জলের বোতল ঝুলিয়ে দিল, গামছার সাথে এটাকে ঝোলালো, এর সামনে নিয়ে ঢুকে গেলাম। গেতে গেতে এই যেটা হয়, প্রথমে অবভিয়াসলি খারাপ লেগেছিল, একটা টাইমে একটা মোমেন্টে কান্না পেয়ে গেছিল যে মানে হয়তো আজকে মানে জানি না কেন, মানে ভেতর থেকে একটা কষ্ট হচ্ছিল, চাপা কষ্ট, যে আজকে হয়তো আমি ওই সামনের সিটটাতে বসতে পারতাম, বাট আমি অ্যাফোর্ড করতে পারলাম না। তো ওই দূর থেকে অরিজিৎ সিং এর এটা দেখে জল বিক্রি করেছিলাম। আমার মনে আছে 125 টাকা জল বেচেছিলাম, মানে ওনারকে দিয়েও আমার 125 টাকা ইনকাম করে বাড়ি এসেছিলাম। সেটা একটা অ্যাচিভমেন্ট ভীষণ। আর আমি মনে করি আমার সেই দিনে একটা বিশাল ইন্সপায়ারিং ডে ছিল আমার জন্য। সেই দিনে আমার একটা অনেক কিছু শিখতে পেরেছি, কেননা ওই মানুষটাকে সামনাসামনি দেখতে পেরেছি। আর যেহেতু আমি হকারি করছিলাম, তো আমার কাছে সুযোগ ছিল সব দিকটা ঘুরে জল বিক্রি করার, পুরো স্টেডিয়ামের ভিতরে যাদের যাদের জল লাগতো। তো বললো তো স্যার পানি চাইয়ে, পানি লেলো স্যার, পানি ले लीजिए ম্যাডাম, পানি চাইয়ে আপকো। তো জিজ্ঞেস করে এরকম কিতনে का, एक का 20। তো ব্যাস ম্যাডাম পানি ले लीजिए স্যার, পানি ले लीजिए 1 का 20। এটাই চলছিল, মুখস্থ করে নিয়েছিলাম অন্যরা কিভাবে বলতেছিল। আচ্ছা, কোনোদিন যদি অরিজিৎ সিং এর সঙ্গে দেখা হয়, তুমি কি এই কথাটা বলবে? অবশ্যই, মানে শেয়ার অবশ্যই করবো। আমি জানি অরিজিৎ দা ভীষণ, আর নিচেও খুব অমায়িক মানুষ, সত্যি ওনার মতো মানে এত ডাউন টু আর্থ পারসন, মানে এত উঁচু জায়গাতে থেকেও বা চূড়াতে থেকেও যে এতটা মানে মাটির মানুষ হওয়া যায়, ভীষণ। আমার কথাও হয়েছে ওনার জন্মদিনের দিন, আমি ওকে কল করেছিলাম এবং উইশও করেছিলাম। খুব ভীষণ হামান মানুষ। আর মুম্বাইতে দেখাও হয়েছে, তারপরে দেখা হয়েছে, বাট যদিও কখনো ইনসিডেন্টটা শেয়ার করিনি, বাট কখনো সেরকম সুযোগ হলে অবশ্যই বলবো। আচ্ছা, মুম্বাইয়ের পাশাপাশি তুমি টলিউডেও তো অনেকগুলো কাজ করছো, এবং টলিউডের যে সুপারস্টার আমাদের সকলের প্রিয় জিদ্দার সঙ্গে তুমি অনেক কাজ করেছো, এবং জিদ্দা তোমার খুব ক্লোজ। তো জিদ্দার ব্যাপারে যদি কিছু বলো, এবং জিদ্দার সাথে কিভাবে মিট হওয়া, কাজ করা। জিদ্দা বলতে গেলে জিদ্দা আমার কাছে একটা ইমোশন। আমি ছোট থেকে পাগল ফ্যান জিদ্দা। আচ্ছা, মানে যে সাথী সিনেমা দেখেছিলাম, সাথী সিনেমা থেকে মানে ব্যাপারটা কিভাবে শুরু হলো, আমি তখন মানে সাথী সিনেমা রিলিজ করেছে, দ্যাট ওয়াজ ইন মাই স্কুল ডেজ আর কি, সেই টাইমটা।
মায়ের সাথে গেছিলাম সিনেমা দেখতে। মাও সিনেমা লাভার, আমিও ভীষণভাবে। তো মা সাথে আর আমাকে নিয়ে সাথী সিনেমা আই থিঙ্ক 2-3 বার গেছি সেই সময় দেখতে। এবং একটা টাইমের পরে এরা মুখস্থ হয়ে গেছিল। তো বাড়িতে এসে ডায়লগ রিপিট করতাম, জিদ্দার গলা নকল করে ট্রাই করতে লাগতাম, অ্যাবজর্ভ করতে লাগতাম জিদ্দার ওই হাঁটা চলা। কত সুন্দর দেখতে একটা নায়ক, অনেকদিন পরে বাংলা ইন্ডাস্ট্রিতে একটা দেখতে এসেছিল। মানে কেউ একজনের প্রেজেন্স, মানে স্ক্রিন প্রেজেন্স বলো, অভিনয় বলো, আর ওই সিনেমার গান, ওই সিনেমার অ্যাপিয়ারেন্স, অ্যাক্টিং, এভরিথিং ওয়াজ সুপার। তো ফ্যান হয়ে গেছিলাম। তারপর থেকে জিদ্দার প্রতি একটা আলাদাই ভালোবাসা, সেটা আমি সবসময় জিদ্দাকে বলি যে জিদ্দা তুমি আমার ইমোশন, তুমি আমার কাছে মানে মানে আমি স্বপ্ন দেখতাম যে কোনোদিন তোমার সাথে আমার দেখা হবে, তোমার সাথে তোমাকে আমি ছুঁতে পারবো। তো এটা আমার কাছে একদিন স্বপ্ন ছিল। আমার বিশ্বাস হয় না মাঝে মাঝে তুমি আমি এখন একসাথে চা খাচ্ছি। আমি বলি মাঝে মাঝে, প্রায় বলি, অলমোস্ট সবসময়। আচ্ছা, দর্শকদের একটা জিনিস বলে রাখি যে অনেকেই জানেন না, সেটা হচ্ছে জিদ্দার কিন্তু খুব ভালো গলা নকল করতে পারে। তো জিদ্দার গলা নকল করে যদি একটা কিছু হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো প্রথমেই বলবো আর কি, যারা ফিল্ড গসিপের ফ্যান আছো তারা প্রত্যেকে এখন জিদ্দাকে ফলো করো আর ফিল্ড গসিপকেও ভালোবাসা দাও। আর জিতের যদি ডায়লগ বলতে হয় তাহলে সাথী সিনেমার আমার মনে পড়ে যে লাস্ট ওই ডায়লগটা ছিল, আরে সোনালি কি করছো বলো, একটা ছিল রঞ্জিত। আমি একটা নতুন জিনিস মনে পড়লো, একটা ইনসিডেন্ট যেখানে রঞ্জিত আঙ্কেল মানে আর কি ও বলে না আর কি, বিজয় ক্যারেক্টারটা প্লে করছিলেন যে জিদ্দা। তো সেখানে আর কি একটা ইস্যু হয়, তো সেখানে জিদ্দা আর কি বলে, আরে কি করছো বলো তো কেষ্টদা, হ্যাঁ আমি গ্রাম থেকে শহরে এসে গান নিয়ে কিছু করবো বলে আর 50 টাকা নিপের জন্য তুমি বৌদি মানে তুমি বলে না সোনালিকে আমি বিজয়, এই জন্য সালা বৌদি তোমাকে ইন্স্যুরেন্সের টাকাগুলো দিতে বলে না। তারপরে আরেকটা ছিল আমার খুব ভালো ফ্রেন্ড শ্রাবন্তীর দিওয়ানা ফিল্মে ছিল এরকম শ্রুতি, ও রবিদা দেখো না, শ্রুতি আমাকে জিতে পারছে না, ও রবিদা তুমি দেখো না, আই শ্রুতি তুমি আমাকে ভুলে গেছো, শ্রুতি তুমি আমাকে কেন জিতে পারছো না, শ্রুতি তোমার কি কিছুই মনে পড়ছে না, শ্রুতি আমি তোমার বিষয়, শ্রুতি তুমি আমাকে জিতে পারছো না, শ্রুতি। তো ইট ওয়াজ লাইক দ্যাট অনলি। আচ্ছা, জিদ্দাকে নিয়ে তো অনেক প্রশ্ন থাকে এবং যারা জিদ্দার ফ্যান্স রয়েছে তারা অনেক কিছু জানতে চায়। তো জিদ্দাকে যেহেতু খুব কাছ থেকে দেখেছো, তো আমরা তো সবাই জানি জিদ্দা মানুষটা খুবই ভালো, কিন্তু সামনে থেকে তুমি দেখে জিদ্দাকে তো অবজার্ভ করেছো, সেইটা যদি একটুখানি বলো, মানে জিদ্দা সামনে থেকে দেখা তোমার কাছে কেমন মানুষ? হি ইজ ভেরি ডিসিপ্লিন পারসন, হি ইজ ভেরি ডিসিপ্লিন ইন দ্য সেন্স খুব বেশি পজিটিভ মানুষ। যে টাইম মানে যে ব্যাপারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, উনি খুব পাংচুয়াল, খুব নিয়ম নিষ্ঠায় মেনে চলেন, আর কাজের প্রতি খুব এক্সাইটমেন্ট। মানে সেটা আমি বিং আ মিউজিক ডাইরেক্টর, আমার সাথে যেটুকু অভিজ্ঞতা, আমরা গান নিয়ে যত বসেছি এক্সপেরিমেন্ট করতে থাকে, আচ্ছা রজত এটা করলে এরকম হয়, আচ্ছা রজত এই জায়গাটা এরকম করো। তো বিং আ মিউজিক ডিরেক্টর বলবো, অ্যাপার্ট ফ্রম হিজ ফ্যান, হি হ্যাজ আ ভেরি গুড মিউজিক্যাল সেন্স। মানে মিউজিকের সেন্সটা প্রচণ্ড, কোন গান চলবে, কোন গানে কোথায় করলে কি হতে পারে। তো এটা মিউজিক্যালি জিদ্দা হ্যাজ আ লাইক সুপ্রিম পাওয়ার, মানে সেটা আমার ভীষণ ভাল লাগে মানুষটার মধ্যে। এবং সে এত বেশি ডাউন টু আর্থ, হি উইল অলওয়েজ মেক ইউ ফিল স্পেশাল। আমার কখনো মনে হয় না, আমি যখন যাই জিদ্দার কাছে, জিদ্দা আমাকে এতটাই স্পেশাল ফিল করায়, সবসময় মনে হয় যে এই মানুষটা এত বড় স্টার কিন্তু কতটা ডাউন টু আর্থ। মানে আমাকে বুঝতে দেওয়া হয় না যে আই এম সামবডিতে, আমি তার ফ্যান হয়ে আজকে স্ট্রাগল করে একটা জায়গা গিয়ে তার কাছে গেছি, সেটা কখনো ফিল করতে দেয় না। সব সময় আমাকে রজত আসো বসো, কী খাবে, বা ইফ ইউ নিড সামথিং লাইক টেক কেয়ার করে আর কি। হি ইজ ভেরি সুইট পারসন। আচ্ছা, রিসেন্ট একটা মুভি রিলিজ করেছো, রিসেন্ট না 1 বছর হয়ে গেল, সেন্টিমেন্টাল। তো সেই মুভির সঙ্গে তোমার একটা খুব ভালো কানেকশন রয়েছে, এবং বন্ধু আমার রসিয়া যে গানটা এত হিট হয়েছে এবং এখনও মানুষজন রিলস বানায়, তো সেটার জার্নিটা যদি একটু বলো। যে যশ নুসরাতের প্রোডাকশনের ওটা ফার্স্ট ছবি ছিল, তো ওদের কাজ করা এবং তোমার তার সঙ্গে অ্যাসোসিয়েট হওয়া কেশবদের রয়েছে এবং আরও অনেকে রয়েছে, এটা যদি একটু বলো। আর যদি বন্ধু আমার রসিয়া গানটা যদি একটা লাইন। অবশ্যই, প্রথমে বলতে গেলে গানটা হ্যাঁ মানে যশ নুসরাতের প্রোডাকশনে প্রথম কাজ, এবং কেশব আমাকে বলে যে দাদা, প্রথমে আমরা গানটা বানাই কেশবের চ্যানেলের জন্য, তো দেন তারপরে গানটা যশ নুসরাতের পছন্দ হয়, তো দেন আমরা
শ্রদ্ধেয় সনজিৎ স্যারের থেকে আমরা পারমিশন নিয়ে গানটা করি। তো ওখানে আমরা সনজিৎ স্যারকে গাওয়ায়ও মেন যেটা হুক লাইন বন্ধু আমার রসিয়া, কেননা অরিজিনাল ফোকটা ওনারই ক্রিয়েট করা, মানে অরিজিনাল গানটা। তো তারপরে আমরা যখন ফাইনালাইজ হলো, আমি লিখলাম, আমার সাথে আরেকজন কো রাইট করলো, আর আমি আর কেশব দুজনে মিলে বানালাম গানটা। বানিয়ে দেন ওখানে পাঠানো হলো, তো ওদের পছন্দ হলো। দেন উই ডিসাইডেড কি গো উইথ মিকা সিং। তো মিকা সিংকে দিয়ে গাওয়ানো হলো গানটা, আর ইমন চক্রবর্তী এখান থেকে গেয়েছিল। তো দ্যাট বিকাম ম্যাসিভ হিট। তো এই আর কি, সবার ভালোবাসা। মিকা সিংকে পাওয়াটা কি একটু চাপের ছিল নাকি? মানে বলিউড আর্টিস্টকে, মানে যদিও অনেক বলিউড আর্টিস্ট এখানে অনেক ভালো গান গেয়েছেন, সোনু নিগম থেকে শুরু করে আরো অনেকে রয়েছে, তো সেটা কি খুব টাফ ছিল নাকি সেটা ওরাই অ্যারেঞ্জ করতে পারে? না, মিকা সিং ইজ ভেরি ক্লোজ। মিকা সিংকে আমি 2019 থেকে চিনি। তো মিকা সিং এর সাথে অ্যাকচুয়ালি দলের মেহেন্দির সাথে আমার প্রথম ভালো সম্পর্ক হয়। তো দলের পাজির থেকে মিকা পাজির বাড়িতে মানে ভালো সম্পর্ক। মিকা পাজির সাথে বম্বেতে যখন থাকি, সময় সুযোগ হলে কথা হওয়া, দেখা হওয়া, এগুলো হতে থাকে। তো সুতরাং খুব একটা চাপ হয়নি। আর বাকি তো প্রোডাকশন থেকে অবভিয়াসলি ওদের একটা সোর্স থাকে। আর বাকি বিং মিউজিক ডিরেক্টর একটা রিলেশন ভালোই আছে। আমার আরও আরেকটা গান গেয়েছে মিকা সিং, যেটা খুব তাড়াতাড়ি আসবে। তো আচ্ছা, তুমি এই গানটা যদি একটা লাইন। ও বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কি, আজকে তোকে দেখে মনে জ্বলছে জোনাকি। ও বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কি, আজকে তোকে দেখে বুকে জ্বলছে জোনাকি। ধরবো ধরবো মনে করি, ধরতে গিয়ে আর না পারি, কি একখানা প্যাস লাগাইছে বন্ধু আমার রসিয়া, খাটের ওপর বসিয়া কি একখান গান বানাইছে। আরে বন্ধু আমার রসিয়া, খাটের ওপর বসিয়া কি একখান গান বানাইছে। খুব ভালো লাগলো। তোমার আপকামিং কি কি কাজ আসছে সেগুলো যদি একটুখানি বলো, এবং রিসেন্ট তোমার একটা কাজ রিলিজ করেছে সেটা অন্বেষার সঙ্গে, এটা গজল, তো সেটা নিয়েও যদি একটু বলো। আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস প্রজেক্ট। কেননা প্রথমবার আমি গজল করেছি, আর আমার খুব কাছের বন্ধু অন্বেষা। সো শি ইজ আ ভেরি সুইট গার্ল। আর অন্বেষা আমার খুব কাছের বন্ধু, ওর সাথে গজল, আর আমরা উই অল নো, মানে ওরা খুব ভালো গায় গানটা। তো শি ওয়াজ সো সুইট কি ওকে আমি বলাতেও রাজি হয়ে গেছিলো গানটা গাইতে। আর গানটা এত ভালো গেয়েছে, গানটা মুভি অ্যান্ড মিউজিক প্রোডাকশনের জন্য করেছি। আর গানটা অলরেডি রিলিজ করে গেছে। সো যারা দেখোনি এখনও গিয়ে দেখে নাও মুভি অ্যান্ড মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। বাকি গানটা আমার জন্য এই জন্য স্পেশাল বিকজ গানটা আমি যখন কম্পোজ করি, তো আই হ্যাড সামথিং স্পেশাল ইন মাই মাইন্ড। মানে আমি গানটা, হয় না কিছু কিছু গান খুব প্রিয় হয়ে যায় নিজের, খুব কাছের। তো এই গানটা আমার জন্য ভীষণ স্পেশাল, গামকো গানটা। কেননা যতগুলো গান আজ অব্দি আমার রিলিজ হয়েছে, এরকম ধরনের কাজ আমার মনে হয় এই প্রথম করা। এর আগে একটা করেছিলাম, বাট সেটাও কাছের ছিল, বাট এটা একটু বেশি স্পেশাল। সো খুব ভালো লাগবে আশা করি। তোমরা যারা গানটা শোনোনি শোনো। গানটা অলরেডি রিলিজ হয়ে গেছে, তো সবাই ভালোবাসা দিও, আশীর্বাদ দিও। কোন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে বা কোন চ্যানেলে, যারা জানেন না? Movie and Music YouTube channel, and it is already available on all audio platforms, and people are making reels. আর রিলসে বেশ ভালো চলছে, লোকে অনেকে ভিডিও বানিয়ে পাঠাচ্ছে। তো আমার খুব ভালো লাগছে যে গানটা সবাই অ্যাপ্রিসিয়েট করছে। অ্যান্ড অন্বেষা ফাটাফাটি গেয়েছে, জাস্ট অ্যামেজিং। মানে ও তো ভালো গায়, আর ওকে নিয়ে আর কি বলবো। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা। নমস্কার, আমি রজত। আমাদের নতুন গজল গামো কতু বেরিয়ে গেছে, অলরেডি বেরিয়ে গেছে। আর তোমরা অবশ্যই শুনে জানিও কেমন লাগছে, কেননা এই গানটা খুব ভালোবেসে আমরা বানিয়েছি, অ্যান্ড অনেক খুব খুব ভালো গেয়েছে। আই এম শিওর তোমাদের সবার খুব ভালো লাগবে। তো মুভি অ্যান্ড মিউজিক ইউটিউব চ্যানেলে যাও এবং গিয়ে গানটাকে শোনো। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব, ইউ নো দ্য ইয়েস ড্রিল। ইয়েস ইয়েস ইয়েস, অনেক অনেক ভালোবাসা দিও। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা জানতে পেরেছি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে যে অনেকে তোমাকে দুঃখী আত্মা বলে, তো সেটার কি কারণ রয়েছে? মানে অনেক ব্রেকআপ হয়ে গেছে বলে কি, নাকি কি কারণ? এরকম কোনো রিজন নেই। কেননা অনেকে যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে মেসেজ করে, দাদা ওয়াই ইউ রাইট সো কাইন্ড অফ সো মাচ স্যাড সং, মানে আমি এত কেন স্যাডিস্ট, মানে হয় না কৃষকের সাথে তোমার স্যাড সং প্রচুর ভাইরাল হয়েছিল, কৃষকের গান এমনি গানই ভাইরাল,
স্যাড সংগুলো সত্যি খুব মানে খুবই মানুষের স্যাড হলেও মানে তারাও এখন মানে আপন করে নিয়েছে গানগুলো। হ্যাঁ মানে হয়তো কোনোদিন হায়রে বোকা মন এই দুটো ম্যাসিভ হিট, কিন্তু শুধু স্যাড নয়, আমার স্নিগ্ধজিতের সাথে রোম্যান্টিক গান আছে শুধু তুমি, ওটাও কিন্তু যথেষ্ট হিট। তো এবং ওটা ট্রেন্ডিং এ চলছে এখনো, বেশ লাস্ট 2-3 মাস ধরে ওরা অডিও প্ল্যাটফর্মে ট্রেন্ডিং এ আছে গানটা। তো এটার পেছনে কোনো ব্রেকআপ বা এরকম কোনো রিজন নেই, ইটস অল অ্যাবাউট আমি হয়তো মানে ওই পিকচারাইজেশনটা নিজে ফিল করি একটা স্যাড সং লেখার জন্য, যেটা হয়তো ওই টাইমে নিজেই নিজে ব্রেকআপ হয়ে গেছে এই ফিলটা করে নিই আর কি। আবার নিজেই নিজের মন ভেঙে যেরকম ব্রেকআপ না হয়েও ব্রেকআপের ফিল করা আজকে দেখা যাচ্ছে একটা ইয়াং ছেলে, হ্যাঁ তার যদি মন ভাঙে তো তার মনের কথা কি হতে পারে, তো সেই জায়গাটা থেকে ফিল করে আমার মনে হয় আমি লিখি। বাকিটা মানুষের ভাল লাগে, তার জন্য তো আমি চিরকৃতজ্ঞ। এত এত ভালোবাসা পেয়েছি, ম্যাসিভ হিট গানগুলো, তো সেটা সবটাই প্রাপ্তি আমার। আচ্ছা, আরেকজনের কথা বলবো যার গান দিয়ে তুমি শুরু করেছিলে এই ইন্টারভিউটা, শানদা, আমাদের খুব কাছের একজন সিঙ্গার, মানে আমাদের সকলের প্রিয় সিঙ্গার। তো শানদার সঙ্গে তোমার একটা দীর্ঘদিনের কানেকশন রয়েছে এবং ফেসবুকেও শানদার সঙ্গে গাওয়া একটা ভিডিও রয়েছে সময়, সেটা আমি দেখছিলাম। তো শানদার ব্যাপারে যদি কিছু বলো। শানদা ডার্লিং, ভীষণ সবসময় সর্বদা হাসি মুখ, একটা পজিটিভিটি আছে, একদমই আর একটা ডার্লিং একটা মানুষ। শান্দাকে আমার শান্দার কানেকশনটা শুরুটা অন্যভাবে, শান্তা শোটাও কিরকম একটু অন্যভাবে। শান্তার সাথে মার খেয়েছিলাম, আমার মনে আছে বসিরহাট কলেজের শো ছিল, শান্তা এসেছিল, একটু ঢুকতে গেছিলাম কিন্তু পুলিশ হেভি মেরেছিল, কারণ আমি গ্রিন রুমে ঢুকতে গেছিলাম আর ওখানে অ্যালাউড ছিল না। তো তারপরে যখন বম্বেতে গেলাম, স্ট্রাগল করলাম, শান্তার সাথে একটা পরিচয় হলো, শান্তা আমার গান গাইলো, তারপরে শান্তার সাথে একটা পারিবারিক সম্পর্ক হলো। তো সেখানে গিয়ে আমি তখন শেয়ার করলাম, শান্তা জানো তোমার একটা শো দেখতে গিয়ে হেভি মার খেয়েছে, বলে কি বলছো রোজ, বলে হ্যাঁ। তো শান্তা অলওয়েজ খুব প্রাউড ফিল করে। শান্তা ওইটা আমাকে একদিনবার বলেও ছিল, রোজ দুনিয়াটা খুব গোল, ওই যে তুমি ওই দিন মারটা খেয়েছিলে উপরওয়ালা বসে দেখে দিয়েছিল, ওইটা ঘুরিয়ে আবার দেখো আজকে তুমি আমি একসাথে বসে এক টেবিলে বসে কফি খাচ্ছি। লাগে রে লাগে লাগে রে নैनवा লাগে রে जब से तेरे नैना मेरे नैनों से लागे रे तब से दीवाना हुआ सबसे दीवाना हुआ रब भी दीवाना लागे रे रब भी दीवाना लागे रे हो। আমার যখন এখন সেটা সেই জন্য আমি সবসময় বললাম না যে মাই গোল ওয়াজ ভেরি ক্লিয়ার, যে আমি এটা করতে চাইছি। আর আমার মনে হয় তুমি যদি অনেস্ট থাকো লাইফে, আর যে জিনিসটা তুমি করতে চাইছো সেটার প্রতি তুমি ডেডিকেটেড হও, ঈশ্বর ঠিক তোমার জায়গায় তোমাকে পৌঁছে দেয়, যতটা তুমি ডিজার্ভ করো। তুমি তো তোমার নতুন কাজের ব্যাপারে বললে, বলিউডে কি কাজ আসছে সেটা যদি কিছু আপডেট দাও, বা টলিউডে কোনো জিদ্দার সঙ্গে বা অন্য কারোর সঙ্গে কোনো ছবির কাজ আমি আমার মনে হয় সময়ের সাথে সবকিছু মানুষের কাছে আসা উচিত। হ্যাঁ, তবে বেশ কিছু কাজ করছি, বাংলা সিনেমা আছে, এই মুহূর্তে 2টো বাংলা ছবি আছে, একটা হিন্দি ছবি করা হয়ে গেছে। আমি এই মুহূর্তে বাংলাটা এখনো সমস্ত কিছু এখন ডিসক্লোজ করতে চাই না, বাট হয়তো বা খুব ভালো কিছু হবে এবং খুব তাড়াতাড়ি সবাই সব জানতেও পারবে। আর বাকি হিন্দিতে একটা ছবি করেছি, সেটা আমার আপনার অনেকের প্রিয় আয়ুষ্মান খুরানা রয়েছে, সেই মানে পছন্দের অভিনেতা আয়ুষ্মান খুরানা ওটাতে মেন লিডে আছে। সো উই আর এক্সপেক্টিং, আমরা সবাই চাই যে ভালো কিছু হবে, আর আই এম শিওর ওখানে খুব ভালো কিছু আসতে চলেছে। আচ্ছা, লাস্টে একটা জিনিস জিজ্ঞাসা করবো যে এখন ইন্ডিপেন্ডেন্ট মিউজিক হয়ে যাওয়ার মিউজিকটা অনেক বেশি স্প্রেড করেছে এবং যাদের কাছে সেই সামর্থ্য নেই তারাও কিন্তু গান গেয়ে এটাকে ইউটিউবে আপলোড করে অনেক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এটার যেমন একটা ভালো দিক রয়েছে, একটা খারাপ দিকও সেরকম রয়েছে, যে ভুলভাল গান গিয়ে এমন কিছু গান তার কোনো সুর নেই, কিছু নেই, যেমন তেমন করে গেয়ে সেও ভাইরাল হয়ে যাচ্ছে। তো তোমার কি মনে হয় ইন্ডিপেন্ডেন্ট মিউজিক কি সত্যি মিউজিকের ভালো করেছে? ইন্ডিপেন্ডেন্ট মিউজিক যেটা তুমি বললে, দুটো দিকই আছে। আমার মনে হয় ভালো জিনিসটা মানুষ আগের থেকে বেশি কম নিচ্ছে এবং খারাপ জিনিসটাকে ফাট করে ক্যাচ করে নিচ্ছে। হ্যাঁ, বাট আমার মনে হয় মানুষের টেস্ট বদলানো উচিত।
মানুষের আরো বেশি সোবার হওয়া উচিত, বোঝা উচিত কোনটা নোংরা জিনিস কোনটা ভালো জিনিস। অবভিয়াসলি মানে আমি কোনো জিনিসকেই কাউকে ছোট করছি না, বাট অনেকে দেখি আজকাল রিলসের নামে নোংরামো করছে, রিলসের নামে মানে যা নয় তাই করে বেড়াচ্ছে, জাস্ট যে কোনো গান বার করছে। এমন গান দেখেছি যেগুলোর লিরিক তুমি যদি শোনো, গানের কথাগুলো যদি শোনো, সেগুলো তুমি বুঝতে পারবে সেটার ডাবল মিনিং রয়েছে। অবভিয়াসলি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিয়েছে যেটা ওপেন টু অল, লাইক তুমি সবার কাছে যেতে পারো, তো ভালো জিনিস দিয়েও যেতে পারো। খারাপ জিনিস দিয়ে যাওয়াটা হচ্ছে সহজ পন্থা, যে আমি একটা নোংরামো করলাম, লোকে নোংরামোটা ক্যাচ করছে, ওটা খুব বাজে জিনিস। কেননা ইয়াং জেনারেশন আমরা বা আমাদের পরের জেনারেশন যারা রয়েছে তারা আমার মনে হয় ওটাকে বেশি হাইপ করছে। এই হাইপটা করার দরকার নেই, হাইপটা না করলেই হবে। আর লাস্ট জিজ্ঞাসা করবো, যারা নিউ কামার রয়েছে, নতুন যারা মিউজিক্যাল জার্নি শুরু করতে চায় বা যারা শুরু করেছে, স্ট্রাগল করছে, তাদের জন্য তোমার মেসেজ কী থাকে? ভালো করে শেখো, ভালো করে সময় দাও, যে জিনিসটা তুমি করতে চাইছো সেই জিনিসটাকে সময় দাও, আর সেই জিনিসটাকে সাধনা হিসাবে নাও। জাস্ট টাইম পাস করলে আমার মনে হয় সেটা থেকে অন্য কিছু বেছে নেওয়া ভালো। কেননা তুমি যদি যে জিনিসটা করতে চাইছো, মিউজিকের প্রতি তোমাকে ডেডিকেটেড হতে হবে, তোমাকে শিখতে হবে। এবং যদি অবশ্যই মিউজিকটা সবসময় শিখেও হয় না, কিছুটা ঈশ্বরের দান, বাকি 50% ঈশ্বরের দান, কিন্তু 50% তোমাকে শিখতেও হবে। তো জাস্ট না শিখেই বা নিজের চেষ্টা ছাড়া আমার মনে হয় না খুব একটা দূর এগোনো যায়। তার অনেক এক্সাম্পল আমরা সো কল্ড, যেটা আমরা ভাইরাল বলি আর কি, সে এরকম এমন অনেক মানুষ দেখেছি সো কল্ড ভাইরাল হয়েছে, 1 বছর 1.5 বছরে ব্যারিশে আছে। সো বেটার কি ভালো জিনিস করো, আর সবার কাছে একটা রিকোয়েস্ট, ভালো মিউজিক শোনো, ভালো গান শোনো, ভালো লিরিক শোনো। চারিদিকে অনেক কিছু ছড়িয়ে রয়েছে। তোমরা ইয়াং জেনারেশন, তোমরা শিক্ষিত ছেলে মেয়ে, তোমরা নোংরাটাকে কেন বেছে নেবে? ভালোটাকে বেছে নাও, ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য। এবং দর্শকদেরও বলবো যে রজতের আপকামিং যা যা কাজ আসছে সেগুলো সাপোর্ট করুন, সেগুলো আপনারা বেশি বেশি করে দেখুন, শেয়ার করুন। এবং রিসেন্ট যেটা ওর কাজ রিলিজ করেছে অন্বেষার সঙ্গে, সেই কাজটাও আপনাদের তো বলেই দিল, সেটা গিয়েও দেখুন এবং আপনারা শেয়ার করুন যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায়। কারণ প্রত্যেক মানুষই তো তাদের একটা যে কোনো কাজের পিছনেই একটা পরিশ্রম থাকে, সেই পরিশ্রমটা যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছে, আরও বেশি সার্থকতা পায়। এবং আমাদের টিমের তরফ থেকেও তোমার জন্য অল দ্য বেস্ট উইশেস। তোমার টলিউড, বলিউড এবং ভবিষ্যতে যদি হয় হলিউডেও তুমি চলে যাও, এবং আরও যারা বড় বড় আর্টিস্ট রয়েছে তাদের সঙ্গেও তুমি কাজ করো। এবং আর থ্যাংক ইউ সো মাচ ফিল্ড গসিপের সবাইকে, সবাই চ্যানেলটাকে ফলো করো। আর তোমাকে এবং সৈকতদাকে বিশেষ ধন্যবাদ, সৈকতদা ক্যামেরার পেছনে রয়েছে, তো সৈকতদাও বেশ মজার মানুষ। সবাই তোমরা এসছো, বৃষ্টির মধ্যে সময় দিয়েছো, বৃষ্টির মধ্যে এই পরিবেশে, মানে অ্যাকচুয়ালি তোমরা ফিল্ড গসিপই করলে আজকে। তোমরা এলে একটা ফিল্ড পেরিয়ে তারপরে আমরা এই যে কথাবার্তা বলছি, তো কাইন্ড অফ ফিল্ড গসিপ ম্যাচ করে গেছে। So thank you so much to the entire team of Field Gossip and those who follow Field Gossip. So please follow more and share more to the Field Gossip team, and all the best to you guys.